আজ আমাদের আলোচনার বিষয় শিল্প বিপ্লব এবং ইউরোপ। শিল্প বিপ্লব ইউরোপের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, যেখানে আমরা দেখতে পাই কিভাবে এই ঘটনা গোটা ইউরোপের ইতিহাসকে পাল্টে দিয়েছিল। শিল্প বিপ্লব কাকে বলে এটা প্রথম দেখি। বিপ্লব কথাটির অর্থই হলো আমূল পরিবর্তন। তাহলে শিল্প যা চিরাচরিত ছিল, যেটি মানুষের দৈহিক পরিশ্রমের উপর নির্ভরশীল, ছোট ছোট কুটির শিল্প ইউরোপে প্রচলিত ছিল। ইউরোপের যে মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় যে ধরনের শিল্পগুলো প্রচলিত ছিল, সেই শিল্প উৎপাদনে যখন যন্ত্র এলো, সেই যন্ত্রের ব্যবহারে উৎপাদনে যে ব্যাপক হারে বৃদ্ধি ঘটলো, এই ঘটনাকেই শিল্প বিপ্লব বলা হয়। তাহলে ঐতিহাসিক ফিশারের কথাই আমাদেরকে বলতেই হয়, যখন দৈহিক শ্রমের পরিবর্তে যন্ত্রের ব্যবহার উৎপাদনে এবং তার ফলস্বরূপ উৎপাদনে ব্যাপক বৃদ্ধি, এই ঘটনায় শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন ফরাসি দার্শনিক অগাস্ট ব্লাঙ্কি 1837 খ্রিস্টাব্দে। পরবর্তীকালে 1880-81 খ্রিস্টাব্দ নাগাদ ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি তার অক্সফোর্ড বক্তৃতামালায় এই শিল্প বিপ্লব কথাটিকে জনপ্রিয় করে তোলেন। তাহলে শিল্প বিপ্লব প্রথম কোথায় হয়েছিল? শিল্প বিপ্লব প্রথম হয়েছিল ইংল্যান্ডে। ইংল্যান্ড ইউরোপ মহাদেশের বিরাট ব্যাপকতার মধ্যে ছোট্ট একটি দেশ, সমুদ্র বেষ্টিত একটি দেশ। এই দেশে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল বলে ঐতিহাসিকেরা মনে করেন। পরবর্তীকালে এই শিল্প বিপ্লবের গতি, এই শিল্প বিপ্লবের ঢেউ ইউরোপের অন্যান্য দেশে ছড়িয়ে পড়েছিল। তাও অনেকটা ইংল্যান্ডের সাহায্যেই ঘটেছিল অন্যান্য দেশে বলা যেতেই পারে, আমরা পরবর্তী অংশে আলোচনা করব। তো ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল, কিন্তু কখন? 1740 থেকে 60 খ্রিস্টাব্দ নাগাদ শিল্প বিপ্লবের সূচনা বলে আর্নল্ড টয়েনবি মনে করেন। ইংল্যান্ডে 1740 থেকে 60 খ্রিস্টাব্দ নাগাদ এই ঘটনা হয়েছিল বলে আর্নল্ড টয়েনবি মনে করেন। কিন্তু অনেক তাত্ত্বিকদের মধ্যে এই বিষয় নিয়ে বিতর্ক আছে, কেননা আগেই আমরা দেখছি যে বিপ্লব কখনো একদিনের ঘটনা নয়, বহু মানুষের বহু কালের দীর্ঘকালীন প্রচেষ্টার ফল এটি। তাহলে পরবর্তী একটা অংশে দেখা যাচ্ছে 1760 থেকে 80 খ্রিস্টাব্দ নাগাদ বা এর মধ্যে, 1760 থেকে 80 খ্রিস্টাব্দের মধ্যে, বা আমরা যদি এক কথায় বলি অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল। পরবর্তীকালে তা ব্যাপক হারে প্রসারিত হয়েছিল। তো 1760 থেকে 80 খ্রিস্টাব্দ এই সময়কালকে রস্টো, হবসবম প্রমুখ তাত্ত্বিক এবং আরো অনেক তাত্ত্বিকরা এই সময়টিকেই মেনে নিয়েছেন। 1760 থেকে 80 এই সময়কালকে ঐতিহাসিক রস্টো শিল্প বিপ্লবের উড়ান কাল বলেছেন। তিনি এই সময়কালকে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের টেক অফ পিরিয়ড বলে বলেছেন। এখন জেনে নেওয়া যাক ইংল্যান্ডেই কেন প্রথম শিল্প বিপ্লব হলো। ইংল্যান্ডে শিল্প বিপ্লব হওয়ার বেশ কয়েকটি কারণ ছিল। তার মধ্যে প্রথম কারণ এর প্রাকৃতিক পরিবেশ। ইংল্যান্ডের এই যে জলবায়ু, স্যাঁতস্যাঁতে প্রকৃতির জলবায়ু হওয়ার কারণে বস্ত্র শিল্প প্রতিষ্ঠার জন্য এটা একটি অনুকূল জলবায়ু। পাশাপাশি এই কারখানায় কাজ করা শ্রমিকদের কর্মক্ষমতা বাড়াতে এই ধরনের জলবায়ু বিশেষ উপকার দেয়। এছাড়াও ইংল্যান্ডের যে ভৌগোলিক অবস্থান, এটি সমুদ্র বেষ্টিত একটি ভৌগোলিক পরিবেশ। তাহলে এর যে দক্ষিণ অংশে সমুদ্রের প্রবল বেগে বাতাস বায়ু শক্তি চালিত কলগুলিকে চালানোর ক্ষেত্রে একটা সুবিধা দেয়। অন্যদিকে আবার ইংল্যান্ড দেশটি প্রচুর জলপ্রপাত, প্রচুর নদীর সমৃদ্ধ একটি দেশ, যে কারণে জলশক্তির ব্যবহারেও কলগুলিকে বা যন্ত্রগুলোকে চালানোর সুবিধা ছিল। তাহলে জলশক্তি চালিত এবং বায়ু শক্তি চালিত এই প্রাকৃতিক শক্তিগুলোকে কাজে লাগানোর সুবিধা হয়েছিল ইংল্যান্ডে, যে কারণে ইংল্যান্ডের শিল্প বিপ্লব ত্বরান্বিত হয়েছিল আমরা বলতে পারি। দ্বিতীয় পয়েন্ট, জনসংখ্যা বৃদ্ধি। দেখা গেছে 1730-40-এর পরের এই সময়ে ইংল্যান্ডের জনসংখ্যা বৃদ্ধি পায়। এই সময়টাতে জনসংখ্যা বৃদ্ধির কারণে যে কৃষিজ আগেকার অর্থনীতি ছিল, ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পূর্বের অর্থনীতি ছিল কৃষিভিত্তিক অর্থনীতি, সেই কৃষিজ জমিতে
চাষে কাজে নিযুক্ত শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পেল। তাহলে অপ্রয়োজনীয় শ্রমিক কোথায় কাজ করবে? সেই অপ্রয়োজনীয় শ্রমিকরা এই শিল্প কারখানাগুলোতে, নতুন প্রতিষ্ঠিত শিল্প কারখানাগুলিতে সস্তার শ্রমিক হিসেবে যোগ দিল, যেটা শিল্প কারখানাগুলিকে চালানোর ক্ষেত্রে বিশেষ সহায়ক ছিল। নেক্সট পয়েন্টে আসছি, কৃষি বিপ্লব। 1730 থেকে 1770 খ্রিস্টাব্দের মধ্যে এই সময়ে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের যে পরিবেশ, তার মূল একটা প্রেক্ষাপট হিসেবে আমরা কৃষি বিপ্লবকেও বলতে পারি। কৃষি বিপ্লব মানে ওই একই কথা, বিপ্লব মানেই আমূল পরিবর্তন। তাহলে কৃষি উৎপাদনে যখন একটা ব্যাপক বৃদ্ধি দেখা গেল, এটাই ফলে ইংল্যান্ডের যে কৃষিজ উৎপাদন যখন বাড়লো, তখন খাদ্যের যে দ্রব্যগুলো, সেই দ্রব্যগুলো সস্তা হয়ে গেল। তাহলে খাদ্যদ্রব্য সস্তা হলে যে শ্রমিকগুলো সস্তায় পারিশ্রমিক পেয়ে তারা শ্রমিক হয়েছিল, তারা এই সস্তার খাবার তাদের কাছে সহজলভ্য হলো এবং তারা কাজের সুবিধা পেল। নেক্সট পয়েন্ট আমরা আসছি, সামাজিক গতিশীলতা। এই সামাজিক গতিশীলতা একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। তার মানে বিপ্লব আমরা দেখেছি ফরাসি বিপ্লবের ক্ষেত্রে। ফরাসি বিপ্লবে একটা যে অনেকগুলো কারণের মাঝে বিপ্লব মনস্কতা খুব জরুরি ছিল, যেখানে ফরাসি দার্শনিকদের একটা বড় ভূমিকা ছিল মানুষের মনকে বিপ্লবমুখী করে তোলা। এই যে সামাজিক গতিশীলতা, এটি ইংল্যান্ডে মানুষের মনে ছিল, তাহলে অন্য দেশগুলিতে ছিল না এটা বলতে হবে। অন্য দেশগুলো যেমন রাশিয়া, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, এই সমস্ত দেশে তখনও সামন্ততান্ত্রিক একটা অর্থনৈতিক অভিজাত কেন্দ্রিক একটা অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত ছিল। সেই সময়ে মানুষেরা কৃষি জমির আধিপত্য, কৃষি জমিকে কেন্দ্র করে যে সমস্ত কার্যকলাপ, সেগুলোকে তারা প্রাধান্য দিত। তারা শিল্প এবং বাণিজ্য, এই ঘটনাগুলোকে, এই বিষয়গুলোকে তারা অবহেলা করত। কিন্তু ইংল্যান্ডের মানুষের মনে এই ব্যাপারটা ছিল না। তারা কৃষি নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে বাণিজ্য নির্ভর অর্থনীতির দিকে তারা এগিয়ে যেতে শুরু করে, যে কারণে তাদের দেশে সচল একটা অর্থনৈতিক ব্যবস্থা চালু হলো। মানুষের মনে শিল্প প্রতিষ্ঠার একটা বাসনা তৈরি হলো। প্রচুর বাণিজ্যের বৃদ্ধি পাওয়ার কারণে অনেক পুঁজি তাদের হাতে এলো। সেই পুঁজিগুলোকে তারা শিল্প কারখানাগুলোতে নিয়োগ করতে উৎসাহিত হলো, যে কারণেও শিল্প বিপ্লব ইংল্যান্ডে ত্বরান্বিত হয়েছিল অন্যান্য দেশের তুলনায়। নেক্সট আমরা আসছি উপনিবেশগুলির সুবিধা। আমরা জানি ইংল্যান্ডের বিশ্বজোড়া উপনিবেশ ছিল, যেমন উত্তর আমেরিকা, আফ্রিকা, এশিয়া মহাদেশের একটা বিরাট অংশে ইংল্যান্ডের উপনিবেশ ছিল। তাহলে ইংল্যান্ডের এই উপনিবেশগুলো কিভাবে সাহায্য করেছিল? এই যে আগেই বললাম, ইংল্যান্ড কৃষি নির্ভর অর্থনৈতিক ব্যবস্থা থেকে বাণিজ্য নির্ভর অর্থনৈতিক ব্যবস্থাতে মাইগ্রেট করেছিল তারা, যে কারণে দেখা গেছে কি, এই যে তার যে উপনিবেশ, বিরাট একটা ব্যক্তি, বিশ্বজোড়া উপনিবেশের ব্যক্তি, এটা শিল্প বিপ্লবে অনেকগুলো দিক থেকে সাহায্য করেছিল। যেমন আমরা কাঁচামালের কথা যদি বলি, শিল্প বিপ্লব বা বস্ত্র শিল্প, এর প্রধান কাঁচামাল কি হতে পারে? তুলো। ইংল্যান্ডে উৎপাদন হতো, ইংল্যান্ডেরও শ্রমিকের যোগান ছিল, ইংল্যান্ডেও প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ ছিল। কিন্তু উপনিবেশগুলো থাকার কারণে সে সস্তায় আরো এগুলোকে আমদানি করতে পারলো। কাঁচামাল উপনিবেশগুলো থেকে পেল, যেমন ভারত থেকে তুলো ইংল্যান্ডে রপ্তানি হলো। ইংল্যান্ডের বস্ত্র শিল্প কারখানাগুলোতে তুলো রপ্তানি হচ্ছিল ভারত থেকে কাঁচামাল হিসেবে। তার পাশাপাশি আফ্রিকা মহাদেশ থেকেও সস্তায় শ্রমিক পাচ্ছিল বা কৃতদাস তারা সংগ্রহ করতে পারছিল। অন্যদিক থেকে আবার আরেকটি সুবিধা আছে, শিল্প উৎপাদিত যে ব্যাপক পণ্য, এই পণ্যগুলোকে তো উৎপাদন করলেই হবে না, এগুলোকে বিক্রি করতে হবে। এই বিক্রির বাজারগুলো ছিল এই উপনিবেশগুলো। আমরা জানি ভারতেও একটা বড় বাজার ছিল ইংল্যান্ডের বস্ত্র শিল্পে। এই উপনিবেশগুলো এইভাবে সাহায্য করেছিল, যেমন কাঁচামাল যোগান দিয়েছিল,
শ্রমিক যোগান দিয়েছিল, অর্থনৈতিক একটা সাপোর্ট করেছিল এবং একটা বাজার হিসেবে কাজ করেছিল। অর্থনৈতিকভাবে সাপোর্টের কথা যদি বলি, আমরা জানি 1757 খ্রিস্টাব্দে যে পলাশির যুদ্ধ, তারপর বক্সারের যুদ্ধ, তারপর কিভাবে ইংল্যান্ডের অর্থনৈতিক অবস্থা পাল্টে গিয়েছিল। ভারত থেকে যে ইংল্যান্ড প্রচুর অর্থ যোগান পেয়েছিল, সেই যোগানটাকে তারা শিল্প বিপ্লবে কাজে লাগাতে পেরেছিল। নেক্সট আমরা আসছি রাজনৈতিক স্থিতিশীলতা। দেখা গেছে একই সময়ে মানে অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে যখন গোটা ইউরোপ উত্তাল, যেমন ফরাসি বিপ্লব, রাশিয়াতে সামন্ততান্ত্রিক ব্যবস্থা, এই যে গতিশীলতার অভাব শিল্প বিপ্লবে সাহায্য করেনি এই দেশগুলোকে, কিন্তু ইংল্যান্ডকে সাহায্য করেছিল না এর রাজনৈতিক স্থিতিশীলতা ছিল। দেখা গেছে অনেক বছর ইংল্যান্ড সেভাবে যুদ্ধে জড়িয়ে পড়েনি, বা যুদ্ধগুলো ইংল্যান্ডের বাইরে হওয়ার কারণে ইংল্যান্ড সেভাবে ক্ষতিগ্রস্ত হয়নি, যে কারণে ইংল্যান্ড রাজনৈতিকভাবে অনেক স্থিতিশীল ছিল। এর রাজার পরিবর্তন হয়নি, রাজনৈতিক পরিবর্তন হয়নি অনেক বছর, যে কারণে এই রাজা বা এই প্রশাসনিক কাঠামো শিল্পগুলোকে উৎসাহ দিতে পেরেছিল। রাজনৈতিক স্থিতিশীলতা এটা একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। সরকারি পৃষ্ঠপোষকতা, নেক্সট অংশে আমরা আসছি। দেখা গেছে শিল্প বিপ্লবের যে সময়কাল আমরা আলোচনা করেছি, সেই সময়টিতে বা তার কিছুকাল আগে থেকে দেখা গেছে যে মধ্যবিত্ত যে বুর্জোয়া বা বণিক সম্প্রদায়ের মানুষেরা, তারা রাজতন্ত্রের উপরে একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা কায়েম করেছিল, যে কারণে তারা বেশি করে তারা রাজ পরিবারের উপরে চাপ সৃষ্টি করছিল, যে নতুন শিল্প প্রতিষ্ঠার জন্য উৎসাহ দিচ্ছিল তারা। তাহলে রাজনৈতিক বিষয়ে যখন মধ্যবিত্ত বা এই ধরনের বণিক সম্প্রদায়ের যখন একটা নিয়ন্ত্রণ এলো, তখন তারা এই ধরনের শিল্পগুলোকে উৎসাহ দিত, ব্যবসা বাণিজ্যকে উৎসাহ দিতে সুবিধা হলো। তাহলে সেটাও এই সরকারি পৃষ্ঠপোষকতা আমরা বলতে পারি, সেভাবে সরকারি পৃষ্ঠপোষকতা পেয়েছিল শিল্প বিপ্লব, যে কারণে ইংল্যান্ডে ত্বরান্বিত হয়েছিল। আরো কারণ আছে, যোগাযোগ এবং বাণিজ্য ব্যবস্থা। যোগাযোগ এবং বাণিজ্য কিছুটা অংশ আগেই বললাম। যোগাযোগ বলতে ইংল্যান্ডের ভৌগোলিক অবস্থানই ছিল এমন, ইংল্যান্ড চারিদিকে সমুদ্রে ঘেরা একটা ছোট্ট দ্বীপের মতন দেশ, যেই সমুদ্রের মাধ্যমে সে গোটা বিশ্বের সাথে যোগাযোগ রাখতে পারত। আমরা দেখলাম আগেই যে উত্তর আমেরিকা, আফ্রিকা, এশিয়ার মতন এই বিরাট মহাদেশগুলোতে ইংল্যান্ডের বিরাট বিরাট উপনিবেশ ছিল। সেই উপনিবেশগুলোর সাথে তারা এই সমুদ্র পথে অবাধে যাতায়াত করতে পারত। ইংল্যান্ডের নৌশক্তি খুব শক্তিশালী ছিল। এই কারণে ইংল্যান্ডের যে যোগাযোগ এবং বাণিজ্য এটা খুব সুবিধা হয়েছিল। তার পাশাপাশি ইংল্যান্ডের অভ্যন্তরীণ যে দেশের অভ্যন্তরে যে নদীগুলো ছিল, সেই নদীর পথের মাধ্যমে, সমুদ্র থেকে এসে নদী পথের মাধ্যমেও কাঁচামাল কারখানাগুলোতে খুব সহজে পৌঁছে যেত, বা কারখানা থেকে উৎপাদিত পণ্য আবার সমুদ্র পথে উপনিবেশগুলোতে বা বাজারগুলোতে ছড়িয়ে পড়তো খুব সহজে, এটা অনুমান করা যেতেই পারে। নেক্সট আমরা আসছি কাঁচামাল। কাঁচামাল বলতে একটা বস্ত্র শিল্পের কাঁচামাল কি কি হতে পারে আমরা আগেই আলোচনা করেছি। তুলো, কয়লা, লোহা, এইরকম কাঁচামালগুলো প্রয়োজন হতে পারে। ইংল্যান্ড এই সমস্ত সম্পদে পরিপূর্ণ ছিল ঠিকই, কিন্তু তার পাশাপাশি উপনিবেশগুলোতে এই সমস্ত কাঁচামালগুলো ইংল্যান্ডের প্রাপ্তি খুব সহজে ঘটলো, খুব সস্তায় তারা এই কাঁচামাল সংগ্রহ করতে পারলো, যে কারণেও ইংল্যান্ডের শিল্প বিপ্লব খুব সহজে, খুব তাড়াতাড়ি সম্ভব হয়েছিল বলে মনে করা যায়। পরের অংশতে আসছি বৈজ্ঞানিক আবিষ্কার। খুব গুরুত্বপূর্ণ এবং খুব একটা ভাইটাল দিক। কেমন না, এই যে বৈজ্ঞানিক আবিষ্কারগুলো, বিভিন্ন বৈজ্ঞানিকদের যে যন্ত্রের আবিষ্কার, এটা বস্ত্র শিল্প প্রতিষ্ঠার ক্ষেত্রে বিরাট বড় অবদান আছে। যেমন 1733 খ্রিস্টাব্দে জন কে তিনি উড়ন্ত মাকু আবিষ্কার করেন। এই উড়ন্ত মাকু বা স্পিনিং জেনি, ওয়াটার ফ্রেম, মিউল, পাওয়ার লুম, এই ধরনের যন্ত্রগুলো খুব কাছাকাছি সময়ের আবিষ্কার, এবং এই যন্ত্রগুলো বস্ত্র শিল্প প্রতিষ্ঠায় একটি বড় ভূমিকা নিয়েছিল। যেমন যন্ত্র যখন বস্ত্র শিল্পে বসলো, তখন বস্ত্রের উৎপাদন প্রচুর বৃদ্ধি পেল। আমরা দেখি কি কি এই সময় সুবিধা পেয়েছিল ইংল্যান্ড। প্রথম 1733-এ জন
কে আবিষ্কার করেন উড়ন্ত মাকু? 1733 খ্রিস্টাব্দে জন কে আবিষ্কার করলেন উড়ন্ত মাকু। এটাও বস্ত্রশিল্পের একটি যন্ত্র। 1765 খ্রিস্টাব্দে হারগ্রিভস স্পিনিং জেনি আবিষ্কার করলেন। 1769 খ্রিস্টাব্দে আর্করাইট ওয়াটার ফ্রেম আবিষ্কার করলেন। 1779 খ্রিস্টাব্দে ক্রম্পটন মিউল আবিষ্কার করলেন। 1785 খ্রিস্টাব্দে কার্টরাইটের পাওয়ার লুম। এই ধরনের আবিষ্কার বস্ত্রশিল্পে ত্বরান্বিত করেছিল, বস্ত্রশিল্পকে ত্বরান্বিত করেছিল। এছাড়াও এগুলো তো গেল বস্ত্রশিল্পে যন্ত্রের আবিষ্কারগুলো কিভাবে বস্ত্রশিল্পকে ত্বরান্বিত করলো। এছাড়াও শিল্পের উৎপাদনে কি যথেষ্ট, সেই উৎপাদনকে কিভাবে পৌঁছে দেওয়া যাবে খুব সহজে, খুব কম খরচে, সেই ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা আছে। তার পাশাপাশি ধাতু শিল্পেও আবিষ্কারগুলো খুব গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল। যেমন ধাতু শিল্পের ক্ষেত্রে আমরা আসছি, ধাতু শিল্পে লোহা গলাবার চুল্লি, লোহা গলাবার চুল্লি বা ব্লাস্ট ফার্নেস আবিষ্কার করেন 1760 খ্রিস্টাব্দে জন স্মিটন। এটা খুব একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল। এই লোহা গলাবার পদ্ধতি খুব সহজে, খুব কম খরচে আবিষ্কার করার কারণে শিল্প কারখানাগুলোতে যে যন্ত্রগুলো তৈরির প্রয়োজন হচ্ছিল সেগুলো খুব কম খরচে, খুব সস্তায় হতে লাগলো। এটা গেল ধাতু শিল্পের একটা দিক। পরিবহন দিকে কি ধরনের বৈজ্ঞানিক আবিষ্কার ঘটেছিল? যেমন 1782 খ্রিস্টাব্দে জেমস ওয়াট স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন। এই স্টিম ইঞ্জিন কিন্তু বিভিন্ন যন্ত্রগুলোকে চালাতে সাহায্য করেছিল। যেমন আগে আমরা দেখলাম যে জলশক্তি চালিত যন্ত্র এবং বায়ু শক্তি চালিত যন্ত্রের ব্যবহার শিল্প বিপ্লবকে সাহায্য করেছিল ঠিকই, কিন্তু 1782 খ্রিস্টাব্দে যখন স্টিম ইঞ্জিনের আবিষ্কার হয় তখন এই স্টিম ইঞ্জিন বায়ু চালিত শক্তি এবং জলচালিত শক্তির জায়গায় এলো এবং খুব বেশি শক্তিশালী ছিল এই যন্ত্র। এই স্টিম ইঞ্জিন অনেক বেশি শক্তিশালী ছিল বিরাট শিল্প কারখানাগুলোকে চালানোর জন্য। যেমন এরপরে আমরা দেখব এই স্টিম ইঞ্জিনকে কিভাবে রেল ইঞ্জিনকে চালানোর জন্য কাজে লাগানো হলো। 1814 খ্রিস্টাব্দে জর্জ স্টিফেনসন রেল ইঞ্জিন আবিষ্কার করলেন, যেটা স্টিম দিয়ে চালানো হতো, মানে স্টিমের রেল ইঞ্জিন আবিষ্কার করলেন 1814 খ্রিস্টাব্দে জর্জ স্টিফেনসন। রেলপথের বিস্তার ঘটলো, খুব সহজেই পণ্য এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যেতে শুরু করলো। এই রেলপথ আবার পরবর্তীকালে উপনিবেশগুলোতে বিস্তার পেল এবং উপনিবেশের বাজারের অভ্যন্তরেও খুব সহজে এই শিল্প পণ্যগুলো পৌঁছে যেতে শুরু করলো। এইভাবে আমরা দেখতে পাই এতগুলো কারণ ইংল্যান্ডের শিল্প বিপ্লবকে সাহায্য করেছিল। আবার বলি কারণগুলোকে, প্রথম প্রাকৃতিক পরিবেশ, তারপর জনসংখ্যা বৃদ্ধি, কৃষি বিপ্লব, সামাজিক গতিশীলতা যেটা মননকে তৈরি করেছিল। মনন ইংল্যান্ডের আগেই তৈরি হয়েছিল, বিপ্লবের মনন আগেই তৈরি হয়েছিল। উপনিবেশগুলোর সুবিধা কিভাবে পেয়েছিল দেখলাম আমরা। রাজনৈতিক স্থিতিশীলতা, বহুকাল রাজনৈতিক পট পরিবর্তন না হওয়ার কারণে কিভাবে বিপ্লব উৎসাহিত হয়েছিল। সরকারি পৃষ্ঠপোষকতা, যোগাযোগ এবং বাণিজ্য, ইংল্যান্ডের যে প্রচুর বাণিজ্য পথ, সমুদ্র দিয়ে ঘেরা এবং ইংল্যান্ডের ভগ্ন বাণিজ্য পথগুলোর কারণে প্রচুর বন্দর তৈরি হয়েছিল। এই কারণে যোগাযোগ খুব সহজ ছিল। কাঁচামাল, শিল্প কারখানায় কাঁচামাল কি বস্ত্রশিল্প কারখানায় তুলো, লোহা, কয়লা, এই ধরনের কাঁচামাল, কাঠ, এগুলো সবই খুব সহজলভ্য হয়েছিল। ইংল্যান্ডের অভ্যন্তরে ছিল, তার পাশাপাশি উপনিবেশগুলোতে সংগ্রহ করা হচ্ছিল। নেক্সট আমরা 10 নম্বর পয়েন্টে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা না থাকলে শিল্প বিপ্লব সম্ভব হতো না, বৈজ্ঞানিক আবিষ্কার। বিভিন্ন বৈজ্ঞানিক সময়ে সময়ে কি কি আবিষ্কার করেছিলেন যন্ত্রের এবং সেটা বস্ত্রশিল্পে কিভাবে সহায়ক হয়েছিল আমরা দেখলাম। পরের অংশে আসছি, ইংল্যান্ড ছাড়াও ইউরোপের অন্য কোন কোন দেশে শিল্প বিপ্লব প্রসারিত হয়েছিল, ছড়িয়ে পড়েছিল। তবে এক্ষেত্রে বলা প্রয়োজন যে ইংল্যান্ডের পরে এই দেশগুলিতে শিল্প বিপ্লব প্রসারিত হলেও এতেও কিন্তু ইংল্যান্ডের একটা বড় অবদান ছিল। যেমন বেলজিয়ামের কথায় বলতে গেলে বেলজিয়ামের প্রথম যন্ত্রশিল্পের কারখানা বেলজিয়ামে প্রতিষ্ঠা করেন উইলিয়াম এবং জন ককরিল নামে দুজন ব্রিটিশ নাগরিক।
এর মাধ্যমে বেলজিয়ামে শিল্প বিপ্লবের একটা সূচনা হয়ে যায় এবং আগামী দিনে রেলপথ বিস্তার 1835 সালের পর থেকে বেলজিয়ামের রেলপথের প্রসার হওয়ার কারণেও শিল্প বিপ্লব এখানে ত্বরান্বিত হয়েছিল। যদিও বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, রাশিয়া প্রত্যেকটি দেশই কৃষিতে খুব উন্নত ছিল, কৃষিভিত্তিক অর্থনীতি ছিল, এখানে সামন্ততান্ত্রিক একটা ব্যবস্থা ছিল। এই সামন্ততান্ত্রিক মানসিকতাই হচ্ছে শিল্প এবং বাণিজ্যের বিরোধী মানসিকতা। একটা স্ট্যাগন্যান্ট ইকোনমির মধ্যে, একটা মানসিকতার মধ্যে তাদের থাকা এবং সেখান থেকে এই যে কৃষি জমিকে কেন্দ্র করে যে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প গড়ে ওঠা এবং পরিবহন ব্যবস্থার উন্নতি না হওয়া, আরো অনেক নানা রকম কারণে এই সমস্ত দেশগুলোতে শিল্প বিপ্লব পিছিয়ে ছিল। পরের যে দেশটির কথা আলোচনা করব, ফ্রান্স। আগে বলেছিলাম যে ফ্রান্সে নাকি ইংল্যান্ডের আগে শিল্প বিপ্লব শুরু হয়েছিল, কিন্তু রাজনৈতিক অশান্তির কারণে এই শিল্প বিপ্লবের প্রক্রিয়াটি থেমেছিল। একদমই ঠিক কথায়, এই যে ফ্রান্সের কয়েক শত বছর ধরে যে রাজনৈতিক একটা সমস্যা ছিল, সেই কারণে শিল্প সেভাবে পৃষ্ঠপোষকতা পায়নি। বা অন্যদিকেও বলতে পারি এই যে ইউরোপের যে মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক ব্যবস্থার কারণেও শিল্প ব্যবস্থা এখানে প্রসারিত হতে পারেনি। যদিও এই ফ্রান্সও কৃষি ব্যবস্থা, তাছাড়াও প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ অঞ্চল ছিল। তো লুই ডানহম নামে তাত্ত্বিকের মতে 1814 থেকে 18 খ্রিস্টাব্দের সময়ে নাকি ফ্রান্সে শিল্প বিপ্লবের প্রসার হয়েছিল। অন্যদিকে আবার অনেক তাত্ত্বিক মনে করেন যে 1830 থেকে 1848 যখন অর্লিয়েন্স বংশীয় লুই ফিলিপ রাজত্ব করছেন ফ্রান্সে, সেই সময়ে ফ্রান্সে শিল্প বিপ্লব অনেকখানি হয়েছিল, অনেকখানি শিল্পের ক্ষেত্রে উদ্যোগ দেখা গিয়েছিল। যেমন লুই ফিলিপের সময় আমরা দেখতে পাই ফ্রান্সের অভ্যন্তরে রেলপথের বিস্তার, যেটা পরিবহন ব্যবস্থায় অনেক সুবিধা করে দেওয়ার কারণে শিল্প বিপ্লব ত্বরান্বিত হয়েছিল। এটাও একটা কারণ হতে পারে শিল্প বিপ্লবের। অন্যদিকে আবার অনেক তাত্ত্বিক মনে করেন যে 1848 সাল তারপর যখন লুই নেপোলিয়ন বা আমাদের তৃতীয় নেপোলিয়ন যখন ফ্রান্সের সিংহাসনে বসছেন, তারপর থেকে ফ্রান্সের এই শিল্প বিপ্লবের কাজ অনেকখানি রাজনৈতিক পৃষ্ঠপোষকতার কারণে এগিয়ে যেতে শুরু করে। পরের দেশের কথায় আসছি, জার্মানি। জার্মানিও কৃষিতে খুব উন্নত একটি দেশ, কিন্তু জার্মানিরও অনেক সমস্যা ছিল। যেমন জার্মানি নেপোলিয়ন বোনাপার্ট তার সময় থেকে বা তার অনেক আগে থেকেই অনেক টুকরো টুকরো ছোট দেশে বিভক্ত ছিল এই জার্মানি। তার ফলে এখানে টুকরো টুকরো দেশের আলাদা আলাদা টুকরো টুকরো রাজ্যের আলাদা আলাদা রাজা, তাদের অভ্যন্তরীণ আলাদা শুল্ক ব্যবস্থা, মানে জার্মানি এই যে দেশটির টুকরো টুকরো অবস্থা, সেই অঞ্চলের আলাদা শুল্ক ব্যবস্থার কারণে পণ্য পরিবহনে খুব অসুবিধা ছিল। পণ্য পরিবহন অনেক ব্যয় সাপেক্ষ ছিল, যে কারণে শিল্প বিপ্লব অনেকখানি দেরিতে আসে। এছাড়াও আরো যদি কিছু বলার থাকে, সেটা হচ্ছে যে এই জার্মানির পরিবহন ব্যবস্থা অনুন্নত ছিল। তাছাড়াও জার্মানির মানুষের শিল্প বিপ্লব মুখী মানসিকতা তৈরি হতে বেশ খানিকটা সময় লেগে গিয়েছিল। 1819 খ্রিস্টাব্দে প্রথম শিল্প বিপ্লবের একটা কারণ উঠে আসে যখন জোলফেরাইন নামে শুল্ক সংঘ প্রতিষ্ঠা করা হয়। তার মানে এই যে আগেই বললাম যে বিভিন্ন রাজ্যগুলোর ভেতর দিয়ে পরিবহন যাওয়ার কারণে আলাদা আলাদা শুল্ক ব্যবস্থা ছিল। এখানে পণ্য পরিবহনের ক্ষেত্রে প্রত্যেকটি যে রাজ্যের উপর দিয়ে পণ্য পরিবহন হবে, সেই রাজ্যে আলাদা শুল্ক ব্যবস্থা থাকার কারণে পণ্য পরিবহনে অনেক বেশি খরচ হতো। 1819 সালে জোলফেরাইন নামে শুল্ক সংঘ প্রতিষ্ঠার পর একই শুল্ক চালু হওয়ার ফলে দেখা গেল কি পণ্য পরিবহনে অনেক সুবিধা হলো, অনেক জটিলতা ব্যবসা বাণিজ্যে কেটে গেল। 1840 সালে এখানেও ব্রিটিশ উদ্যোগে রেলপথের বিস্তারের কাজ শুরু হয় এবং রেলপথ পরিবহন ব্যবস্থায় অনেক উন্নতি ঘটায়, যার ফলেও একটা জার্মানিতে শিল্পের অগ্রগতি কথা বলা যেতে পারে। অন্যদিকে বিসমার্কের জার্মানিতে শিল্প বিপ্লবে একটা বড় ভূমিকা আছে। যেমন বিসমার্কের
একটা জার্মানির ক্ষেত্রে রক্ত এবং লৌহ নীতি, জার্মানির ঐক্য আন্দোলনের ক্ষেত্রে রক্ত লৌহ নীতির কথা আমরা জানি, কিন্তু এটাও আমাদের জানতে হবে বিসমার্কের কয়লা ও লৌহ নীতি। তার মানে কয়লা এবং লোহার আকরিক এগুলো শিল্পের ক্ষেত্রে কাঁচামাল হিসেবে খুব দরকার। বিসমার্ক শিল্প সংরক্ষণ নীতি চালু করেছিলেন। এটাও যেমন, এটা কেমন না, বিসমার্ক চেয়েছিলেন জার্মানির অভ্যন্তরের শিল্প কারখানাগুলিকে বাঁচাতে বা তার প্রসার ঘটাতে। সেই জন্য বৈদেশিক বাণিজ্য বা বৈদেশিক শিল্প পণ্যের জার্মানিতে আমদানিকে আটকানোর জন্য তিনি শিল্প সংরক্ষণ নীতি চালু করেছিলেন। এর পাশাপাশি এই যে জার্মানি টুকরো টুকরো আগে রাজ্যগুলোর আলাদা আলাদা মুদ্রা, আলাদা আলাদা ওজন, আলাদা আলাদা মুদ্রার যে একটা কারেন্সি সিস্টেম ছিল, সেই ব্যবস্থাকে লোপ করে তিনি এক এবং অভিন্ন মুদ্রা ব্যবস্থা নীতি চালু করেন, যার ফলে পরিবহন, ব্যবসা বাণিজ্য সমস্ত ক্ষেত্রেই একটা বিরাট সুবিধা হওয়ার কারণেই জার্মানিতে শিল্প বিপ্লব বিসমার্কের সময় থেকে ত্বরান্বিত হতে শুরু করে। অবশেষে আমরা বলতেও পারি যে 1871 সালে যখন জার্মানির রাজনৈতিক ঐক্য সম্পন্ন হচ্ছে, জার্মানি একটি রাজনৈতিক ছত্রছায়ায় আসছে, তারপর থেকে জার্মানিতে শিল্প বিপ্লবের কাজ অনেক বেশি অগ্রগতির দিকে চলে। পরের দেশ রাশিয়া। রাশিয়াতেও দীর্ঘকাল সামন্ততান্ত্রিক ব্যবস্থা ছিল। এখানে ভূমিদাস প্রথা একটা বড় বাধা হয়েছিল শিল্প প্রসারের ক্ষেত্রে। সেখানে আমরা দেখতে পাই রাশিয়াতে 1861 সালে যখন ভূমিদাস প্রথার বিলোপ ঘটানো হয়, এই ভূমিদাস প্রথার বিলোপ ঘটানোর ফলে একটা যে অর্থনৈতিক ব্যবস্থা ছিল সেটা ভেঙে যায়। পুরাতন একটা অর্থনৈতিক, অচল অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে গিয়ে সেখানে মুক্ত শ্রমিকের মতন এক ধরনের শ্রমিক উঠে আসে, যারা এই সদ্য মুক্তিপ্রাপ্ত ভূমিদাসেরা ছিল। তো এদেরকে পারিশ্রমিকের মাধ্যমে এই নতুন প্রতিষ্ঠিত শিল্প কারখানাগুলোতে কাজে লাগানোর সুবিধা হয়। তার ফলে দেখা গেছে কি, তাছাড়াও রাশিয়া বহির্দেশীয় বাণিজ্যের ক্ষেত্রেও একটা অগ্রগতির সুযোগ পাওয়া যায় এই 1861 পর থেকে। তাহলে আমরা বলতেও পারি যে রাশিয়াও কৃষি কাজে অনেক উন্নত হওয়ার ছাড়াও কৃষি অর্থনীতিতে অনেক উন্নতি থাকা সত্ত্বেও রাশিয়া সেভাবে শিল্পে আগে এগিয়ে আসতে পারেনি। অবশেষে 1861 সালের পর থেকে শিল্প বিপ্লবের কাজ রাশিয়াতে শুরু হয়েছিল। এই গেল ইংল্যান্ডের পরে কোন কোন দেশে, খুব গুরুত্বপূর্ণ দেশগুলিতে যেখানে শিল্প বিপ্লবের প্রসার ঘটেছিল। আমরা আগের ভিডিওগুলোতে এই ইউরোপের শিল্প বিপ্লব এবং ইংল্যান্ডের ভূমিকা, এই সমস্ত বিষয় নিয়ে ভিডিও দেওয়া আছে। আগামী ভিডিওতে আমরা ইউরোপের শিল্প বিপ্লবের ফলাফল এবং শিল্প বিপ্লব হওয়ার ফলে যে শ্রমিক ব্যবস্থা, যে শ্রেণী বিন্যাস এবং শ্রমিক আন্দোলনগুলিকে নিয়ে আলোচনা করব।